নমস্কার। বাংলা সাহিত্যে এমন কিছু লেখা আছে যেগুলো পড়লে মনে হয় যেন লেখক একেবারে আমাদের মনের কথাটা বলে দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ ঠিক তেমনই একটা সনেট। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে অনেক দূরে প্রবাসে বসে একজন কবি তার জন্মভূমির একটা নদীকে শুধু স্মৃতির মাধ্যমে অমর করে রেখে গেছেন। এই কবিতার একদম কেন্দ্রে কি আছে জানেন? স্মৃতি। তবে এটা কিন্তু কোনো সাধারণ ভুলে যাওয়া স্মৃতি নয়। এটা হলো কপোতক্ষ নদের স্মৃতি, যা কবির মন থেকে এক মুহূর্তের জন্য সরে যায় না। প্রবাসের হাজারো ব্যস্ততার মধ্যেও এই নদীর কথাই তার মনে বারবার ঘুরে ফিরে আসে। কবিতার প্রথম লাইনটাই যেন পুরো আবেগের দরজাটা খুলে দেয়। সতত হে নদ, তুমি পড়ো মোর মনে। ভাবুন তো একবার, কবি কতটা গভীরভাবে নদীটাকে অনুভব করছেন। এই সতত বা সবসময় শব্দটাই বলে দেয়, এটা এমন না যে মাঝে মাঝে মনে পড়ে, এটা যেন একদম নিঃশ্বাসের সাথে মিশে গেছে। আর এই স্মৃতিটা কখন আসছে? যখন তিনি একা, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মানে প্রবাসের ওই নিঃসঙ্গ জীবনে কপোতাক্ষের স্মৃতিটাই যেন হয়ে উঠেছে তার একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। নদীটা আর শুধু একটা জলের স্রোত নেই, ওটা হয়ে উঠেছে তার ফেলে আসা শৈশব আর কৈশোরের এক জীবন্ত ছবি। ব্যাপারটা এখানেই শেষ না, আরও গভীর। কবি শুধু স্মৃতিতে নদীটাকে দেখছেন না, তিনি তার শব্দও শুনতে পাচ্ছেন। নদীর সেই কলকল ধ্বনি, হাজার হাজার মাইল দূর থেকেও সেই শব্দটা যেন তার কানে বাজছে, স্বপ্নের মধ্যে। বাস্তবে দূরত্ব এখানে কোনো ব্যাপারই না, কারণ স্মৃতির নদীটা তার মনে একদম জীবন্ত। আর ঠিক এই পয়েন্টেই কবি কপোতাক্ষকে পৃথিবীর অন্য সব নদী থেকে একদম আলাদা করে দিচ্ছেন। তিনি বলছেন, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক বড় বড় বিখ্যাত নদী দেখেছি, কিন্তু কোনো নদীর জল আমার মনের এই স্নেহের তৃষ্ণা মেটাতে পারেনি। এই তৃষ্ণাটা আসলে কিসের? এটা হলো নিজের মাটির প্রতি, নিজের বাড়ির প্রতি ভালোবাসার তৃষ্ণা, যা একমাত্র কপোতাক্ষই মেটাতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, একটা নদী কেন এতটা স্পেশাল হয়ে উঠতে পারে একজনের কাছে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কবিতার সবচেয়ে পাওয়ারফুল একটা মেটাফরের মধ্যে, যেখানে এই নদীর স্রোত একেবারে মাতৃস্নেহের রূপ নেয়। এই লাইনটা বলা যায় পুরো কবিতার হাট। কবি কপোতাক্ষকে বলছেন, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। মানে ভাবুন একবার, এই নদীটা যেন তার জন্মভূমির বুকে বয়ে চলা দুধের ধারা। ঠিক যেমন মায়ের দুধ একটা শিশুকে বড় করে তোলে, পুষ্টি দেয়, তেমনি এই নদীর জল কবিকে তার ছোটবেলায় মনের জোর জুগিয়েছে, আত্মিক শান্তি দিয়েছে। সুতরাং বুঝতে পারছেন, এই অসাধারণ উপমাটার পর কপোতাক্ষ আর শুধু একটা নদী থাকে না, ওটা হয়ে ওঠে মাতৃভূমির একটা জীবন্ত প্রতিচ্ছবি, একটা জীবনদায়ী উৎস। এই নদীর সাথেই যে কবির শৈশব, তার বেড়ে ওঠা আর তার পরিচয়ের শেকড়টা জড়িয়ে আছে। কবিতার এই অংশে এসে না সুরটা হঠাৎ করেই যেন পাল্টে যায়। এখন আর শুধু স্মৃতিচারণ নয়, এবার কবি সরাসরি কথা বলছেন নদীর সাথে। তার মনে জমে থাকা একটা আকুল আবেদন তিনি তুলে ধরছেন নদীর কাছে। এখানে কবি যা করছেন সেটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। তিনি নদীটাকে আর একটা জড়বস্তু হিসেবে দেখছেন না, দেখছেন একজন জীবন্ত বন্ধু হিসেবে, সখা বলে ডাকছেন। আর বন্ধুর কাছেই তো নিজের মনের কথা, নিজের অনুরোধটুকু পৌঁছে দেওয়া যায়। কবির অনুরোধটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরে যে কি পরিমাণ আবেগ আছে। তিনি বলছেন, তুমি যেমন তোমার জল নিয়ে সাগরে যাও, আমার একটা অনুরোধ রাখো, আমার নামটাকেও তোমার স্রোতের সাথে বই নিয়ে যাও, পৌঁছে দাও আমার দেশের মানুষের কাছে, আমার আপনজনদের কানে। আর এই আকুল মিনতির ঠিক পরেই কবি এমন একটা প্রশ্ন করেন যা আমাদের একদম থামিয়ে দেয়। তিনি নিজেকে আর নদীকে জিজ্ঞাসা করছেন, আর কি হে হবে দেখা? এই একটা ছোট্ট প্রশ্ন, এর মধ্যে যেন কবির সবটুকু আকুলতা, সবটুকু অনিশ্চয়তা জমা হয়ে আছে। কিন্তু এই গভীর অনিশ্চয়তা থেকেই কবি অমর হওয়ার একটা রাস্তা খুঁজে বের করেন। যদি সশরীরে দেশে ফেরা নাও হয়, তাহলে কিভাবে জন্মভূমির সাথে চিরকালের জন্য জুড়ে থাকা যায়? উত্তরটা হলো বঙ্গের সঙ্গীতে। ওই যে প্রশ্নটা, আর কি হবে দেখা, ওটা তো শুধু একটা প্রশ্ন নয়, ওটা হলো প্রবাস জীবনের সব কষ্ট, সব অনিশ্চয়তার একটা বহিঃপ্রকাশ। আর এই অনিশ্চয়তা থেকেই কিন্তু জন্ম নিচ্ছে নিজেকে অমর করে রাখার একটা তীব্র ইচ্ছে। আর কবিতার একদম শেষে গিয়ে তিনি সেই রাস্তাটা পেয়েও যান। তিনি নদীকে বলছেন, আমার নামটা মনে রেখো, মনে রেখো সেই লোকটার কথা যে বিদেশে বসেও ভালোবেসে তোমার নামটাকে বাংলার গানে, বাংলার সাহিত্যে, বঙ্গের সঙ্গীতে অমর করে দিয়ে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? কবি নিজের স্মৃতিকে, নিজের নামকে সঁপে দিচ্ছেন ওই নদীর স্রোতের হাতে।
তিনি আশা করছেন এই যে কবিতাটা তিনি লিখলেন এটার মাধ্যমেই তার নাম আর কপোতাক্ষ নদের নাম দুটোই একসাথে বাঙ্গের সঙ্গীতে মানে বাংলা সাহিত্যে চিরকাল বেঁচে থাকবে। এই কবিতাটাই হয়ে উঠছে সেই অমর গান। কবির জন্য কপোতাক্ষ নদ ছিল তার বাড়ির গান, তার নিজের শিকড়ের সুর। এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, আমাদের সবার জীবনেই কি এমন কোনো জায়গা বা স্মৃতি থাকে না যেটা ঠিক ওই বাড়ির গানের মতো? আমরা যতই দূরে থাকি না কেন সেই সুরটা কিন্তু মনের গভীরে সব সময় বাজতে থাকে।